আজকে আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেখানে মানুষরা এবং রোবটরা একসাথে থাকতো, তবে কোনো একটা কারণে মানুষ এবং রোবটদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবেই মানুষরা এই রোবটদের সাথে যুদ্ধে পারে না। সেই সময়ে একজন জিনিয়াস বিজ্ঞানী এমন কিছু একটা আবিষ্কার করে যার মাধ্যমে মানুষেরা ঘরে বসেই এই রোবটগুলোকে কন্ট্রোল করতে পারে। আর এরপর থেকেই এই রোবটরা মানুষদের সাথে যুদ্ধে হেরে যেতে শুরু করে। রোবটরা তখন মানুষদের সাথে একটা শান্তি চুক্তি করে। এই চুক্তি করার মাধ্যমে তারা মানুষদের দুনিয়া থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। তবে মানুষেরা যে যন্ত্রটা আবিষ্কার করেছিল সেটার শক্তির উৎস ছিল একজন মানুষের ব্রেইন, আর সে ছিল এই গল্পের প্রধান চরিত্রের ভাই। মানুষরা তার ভাইকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিল, তবে সে অর্থাৎ এই গল্পের প্রধান চরিত্র এটা জানার পর তার ভাইকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সে কি তার ভাইকে বাঁচাতে পেরেছিল? এমনই একটা গল্প দেখবো আমরা আজকের এই মুভিতে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা এখনো এক্সপ্লেইনার হাউস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মুভি শুরুতেই আমরা কিছু রোবটদেরকে দেখতে পাই, তারা মানুষদের সাথে লড়াই করছিল। এই রোবটদের শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য সকল কাজ যেগুলো মানুষ করতে পছন্দ করত না সেগুলো করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর এই রোবটরা চিন্তা ভাবনা করতে শুরু করে। তারা তখন সিদ্ধান্ত নেয় এখন থেকে মানুষেরা আর তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এভাবেই 2 বছর ধরে টানা রোবটদের সাথে মানুষদের যুদ্ধ হয়ে আসছে। এই যুদ্ধে হাজারো মানুষ মারা যায়। মানুষরা এখানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো, কিন্তু রোবটরা কখনো ক্লান্ত হতো না। এ কারণে এই যুদ্ধে রোবটরা জিতে যাচ্ছিল। তবে এই সময়ে একজন জিনিয়াস সায়েন্টিস্ট ইথান স্কেট এমন কিছু একটা আবিষ্কার করে যা এই সবকিছুকেই পাল্টে দেয়। সে এমন একটি ডিভাইস তৈরি করে যার মাধ্যমে মানুষ ম্যানুয়ালি রোবটদেরকে কন্ট্রোল করতে পারত। এরপরে মানুষেরা নিজস্ব হিউম্যান বট আর্মি তৈরি করে। এখন আর মানুষদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন ছিল না এবং নিজেদের জীবনের ঝুঁকি নেওয়ারও প্রয়োজন ছিল না। তারা এখন ঘরে বসেই রোবটদের সাথে যুদ্ধ করতে পারত। এরপর থেকে সেই রোবটরা হারতে শুরু করে। সেই রোবটদের লিডারও তখন বুঝতে পারে এখন তাদের পক্ষে আর এই যুদ্ধটা জেতা সম্ভব না। তাই সে মানুষদের সাথে একটা শান্তি চুক্তি করে। তারা সিদ্ধান্ত নেয় তারা এই মানুষদের থেকে অনেক দূরে মরুভূমিতে গিয়ে থাকবে। তখন 6000-এরও বেশি রোবটকে মরুভূমির একটি উচ্চ নিরাপদ ভবনে রাখা হয়। তাদেরকে এমন একটা জায়গায় রাখা হয় যেখান থেকে বের হওয়া ছিল অসম্ভব। মানুষেরা রোবটদেরকে সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছিল। কেউ যদি রোবটগুলোকে লুকিয়ে রাখার সময় ধরা পড়ে যেত তখন তাদেরকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হতো। এই লড়াই শেষ হওয়ার পর ইথানের আবিষ্কার অর্থাৎ নিউরোকাস্টারগুলিও আর কোনো কাজের ছিল না। সেই কোম্পানির সেলসও তখন একদম কম হয়ে যায়। এরপরে এই কোম্পানি নিউরোকাস্টার আবারও মার্কেটে লঞ্চ করে। তবে এবার সে লড়াই করার জন্য এটাকে তৈরি করেনি, এটিকে সে ঘরের বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে তৈরি করিয়েছিল। এই নতুন প্রোডাক্টের সাহায্যে মানুষ একই সময় 2 ধরনের কাজ করতে পারত। মানুষের বডি রোবটের মধ্যে থাকতো কিন্তু তার ব্রেন ছুটিতে থাকতো, অর্থাৎ মানুষ এখন কাজ এবং আরাম একই সাথে করতে পারত। এরপরে আমরা মিশেল নামের একজনকে দেখতে পাই। সে গত বছর গাড়ির দুর্ঘটনায় তার ভাই এবং তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল। তার ভাই ক্রিস্টোফার একজন জিনিয়াস ছিল। সে যখন কলেজে পরীক্ষা দিল তখন সে বুঝতে পারে সে আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান। সে সায়েন্সের পরীক্ষাগুলোকে এমন ভাবে পাশ করত যেন সে নার্সারির পরীক্ষা দিচ্ছে। যাই হোক, ইথানের নিউরোকাস্টার গুলো এত বেশি কার্যকর হয়েছিল যে প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকেই এটা পড়ানো হতো। কিন্তু মিশেল একটু আলাদা ছিল। সে এগুলোকে মোটেই পছন্দ করত না। সে বই খুব বেশি পছন্দ করত। তবে সে এমন দুনিয়া কখনোই পছন্দ করত না যেখানে মানুষরা সারাক্ষণ হেলমেট পরে থাকে। সে এখন তার সম্পূর্ণ পৃথিবীতে একা। তার সৎ বাবাও সবসময় হেলমেট পরে সোফার উপরেই পড়ে থাকতো। এক রাতে মিশেল যখন ঘরে ছিল তখন সে বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। মিশেল দেখতে পায় একটা লেবুর মুখওয়ালা রোবট তার ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। মিশেল তখন সাহায্যের জন্য তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার সৎ বাবা টেড তখন প্যারালাইজড হয়েছিল। সেই রোবটটি তখন তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সেই রোবটটির স্পিকার খারাপ হয়ে গিয়েছিল। রোবটটা তখন তার মাথার ঢাকনা খোলে এবং মিশেলকে তার স্পিকারটা ঠিক করে দিতে বলে। এরপরে মিশেলও সেই তারগুলোকে ঠিক করে দেয়। তখন সেই রোবটটি বলে, আমি ক্রিস্টোফার, আমি তোমার ভাই। সে তখন একটি ছবি দেখিয়ে বলে, এই যে আমি হলাম ক্রিস্টোফার। তবে তখনই সেখানে টেড চলে আসে। সে তখন মিশেলকে বলে, তুমি আমার ঘরে রোবট নিয়ে এসেছো? তুমি কি জানো পুলিশ কি করবে আমাদের সাথে যদি তারা জানতে পারে যে আমাদের এখানে রোবট আছে? এই বলে সে সেই রোবটটিকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। পুলিশরা যেন তাকে সন্দেহ না করে এজন্য সে আগে ভাগেই পুলিশদেরকে কল করতে যায়। তবে তখনই মিশেল পেছন থেকে এসে তাকে একটা ইলেকট্রিক শটগান দিয়ে অজ্ঞান করে দেয় এবং তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। সেই রোবটটি তাকে বলতে থাকে, আমি মারা যাইনি। মিশেল তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাই এখনো বেঁচে আছে আর সে এখন একটা রোবটের বডির মধ্যে আছে। মিশেল তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার বডি কোথায়? এরপরে ক্রিস অর্থাৎ ক্রিস্টোফার তাকে ম্যাপ নিয়ে আসতে বলে। সে এক্সক্লুশন এরিয়ার দিকে ইশারা করে আর বলে, আমার বডি এইদিকে আছে। এই এক্সক্লুশন জায়গাটি অনেক বেশি বড়। সে সেখানে কোনোভাবেই ক্রিসকে খুঁজে পায় না। তবে সে বলে সেই ডক্টর যে চশমা পরে আছে সে জানে আমার বডি কোথায় আছে। এই চশমার কথা শুনে মিশেলের একটা ডাক্তারের কথা মনে পড়ে। এটা হতে
হতে পারে সেই ডাক্তার যে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাদের চিকিৎসা করেছিল। তার এটা ভালোভাবেই মনে ছিল যে সেই ডাক্তার চশমা পরত। সেই জোনের ভেতরে যাওয়া অনেক বেশি কঠিন ছিল, তবে মিশেল জানতো এমন কিছু লোক আছে যারা সেখানে নিয়মিত যায়। সে সেখানে এমন একজন লোকের সন্ধান পায় যে নিয়মিত ওই জায়গাটায় গিয়ে রোবটের বিভিন্ন যন্ত্রাংশ কালো বাজারে চড়া দামে বিক্রি করে। এই লোকটি তাকে ভেতরে নিয়ে যেতে পারে। এটা ভেবেই তারা নিউ মেক্সিকোর দিকে রওনা হয়। আসলে সেই লোকটি নিউ মেক্সিকোতে থাকতো। রাতের মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। এখন তারা সেই লোকটির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর একজন লোক সেখানে চলে আসে। এটা সেই লোক ছিল যাকে তারা খুঁজছিল। সেই লোকটির নাম ছিল জন। সে সেখানে একজন লোকের কাছে রিভলভার বিক্রি করছিল, কিন্তু সেই লোকটা তাকে ধোকা দিয়ে তার উপরে বন্দুক তাক করে। জন তখন বলে, দেখো, তুমি যদি এখন রোবটের বডিতে না থেকে আসল মানুষের বডিতে থাকতে তাহলে তুমি কোনোদিনও এটা করতে না। তাই আমি বলছি ভালোই ভালোই আমার টাকা আমাকে দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু সেই লোকটা তার কথা শুনে না। তাই জন তখন বিদ্যুতের শক দিয়ে সেই রোবটটিকে নষ্ট করে দেয়। সে তো তার টাকা পায় না, কিন্তু এই রোবটটির যন্ত্রাংশ বেচে সে তার টাকা উসুল করতে পারবে। জনের একজন বন্ধু রোবট ছিল যে তাকে এই কাজে সাহায্য করত। মিশেল এবং ক্রিস লুকিয়ে লুকিয়ে তাদের ট্র্যাকে উঠে পড়ে এবং এক্সক্লুশন জোনের কাছাকাছি একটি টানেলের কাছে পৌঁছে যায়। সেখানে জন তার বাড়ি বানিয়েছিল। এরপরে আমরা আরটিডিএফ অফিসারকে দেখতে পাই। যেহেতু টেড তাকে কমপ্লেন করেছিল, এই কারণে সে এবার সেই রোবটটিকে খুঁজছিল। সে সেই রোবটের মধ্যে থেকে দেখতে পায় জন এবং সেই রোবট একটু বেশি ভালো বন্ধু। তারা একসাথে লড়াই করত, ঝগড়া করত, হাসতো আর অনেক বেশি মজা করত। জনকে দেখে মনে হচ্ছিল এই রোবট ছাড়া তার দুনিয়াতে আর কেউ নেই। ক্রিস তখন সেই এক্সক্লুশন জোনের মধ্যে যাওয়া সুড়ঙ্গটিকে দেখতে পায়। মিশেল এবং ক্রিস সেখানে যেতে নিচ্ছিল, তবে তারা একটি জিনিসের সাথে ধাক্কা খায়। তাই তারা তখন সতর্ক হয়ে যায়। জন তখন বলে, আমি তোমাদেরকে দেখে ফেলেছি। জনের সেই বন্ধু রোবটটি অর্থাৎ হারমান বলে, এই মেয়েটি এখানে কি করছে? মিশেল তখন বলে, আমি জানি তুমি ভিতরে গিয়ে রোবটের পার্টস চুরি করো, তবে ভয় পেও না, আমি কাউকেই বলবো না। আমার শুধুমাত্র ভেতরে যাওয়া দরকার, আর আমি আর তুমি দুজনেই ভুলে যাব যে আমরা ভেতরে গিয়েছিলাম। জন তখন বলে, এটা কোনো পিকনিকের জায়গা না, এখানে থাকা প্রত্যেকটা জিনিসই তোমাকে মারার জন্য অপেক্ষা করছে, ভেতরে গেলে তুমি মারা যাবে। তারা দুজন সেখানে যখন কথা বলছিল তখনই সেখানে সেই অফিসার চলে আসে। সে তখন তাদেরকে স্যারেন্ডার করতে বলে। সে বলে, তোমরা কিন্তু তোমাদের লিমিট ক্রস করে ফেলেছো, নিজেদের সাথে রোবট রাখাটা বেআইনি। এই রোবটদেরকে আমার হাতে তুলে দাও, তা না হলে তোমাদের সারাটা জীবন জেলের মধ্যে কাটাতে হবে। সেই অফিসার তখন তাদের উপরে আক্রমণ করে, তবে সেই চারজন তখন বুদ্ধি করে তাকে হারিয়ে দেয়। তারা তখন এক্সক্লুশন জোনের দিকে দৌড়াতে থাকে। তবে তখনই সেই রোবটটি আবারও মিশেলের উপরে আক্রমণ করে এবং তাকে বন্দি করে ফেলে। সে তখন ক্রিসকে মারতে নেয়, তবে মিশেল তখন মুক্ত হয়ে একটি গাড়ি দিয়ে তাকে ধাক্কা মারে। তারা চারজন কোনোভাবে সেই জোনের ভেতরে চলে আসে, কিন্তু এই সবকিছুর কারণে সেই সুড়ঙ্গ পথটি নষ্ট হয়ে গিয়েছিল। তাই তারা এখন চাইলেও এখান থেকে বাইরে বেরোতে পারবে না। জন তখন সেখানে চিৎকার করতে শুরু করে। সে বলে, তুমি কি জানো যে তুমি কি করেছো? এই জায়গাটাকে একবার ভালো করে দেখো। আগামী 10 বছর ধরেও আমরা যদি হারতে থাকি তাহলে আমরা অপর একটি সুড়ঙ্গের কাছাকাছি পৌঁছতে পারবো না। মানে তোমরা বুঝতেই পারতেছো যে এই জায়গাটা আসলে কত বেশি বড়। জন সেখানে মন খারাপ করে বসে থাকে। হারমান তখন তাকে বলে, মন খারাপ করো না, আমরা একদিন না একদিন তো অবশ্যই ধরা পড়তাম। এখন আমরা যেহেতু ধরা পড়ে গিয়েছি, তাই চলো আমরা এই মেয়েটাকে অনুসরণ করি। সে ভেতরে আসতে পেরেছে, তার মানে তার কাছে বের হওয়ারও কোনো না কোনো একটা প্ল্যান অবশ্যই আছে। সেখানে জনের একটি ঘরও ছিল। সেখানে সে তার চুরি করা জিনিসপত্র লুকিয়ে রাখতো। তার কাছে একটি অনেক বড় মেকানিক্যাল রোবটও ছিল, কিন্তু সমস্যা হলো এই রোবটটির মধ্যে শুধুমাত্র একজন মানুষ বসতে পারত। হারমান তাদেরকে রেখে যেতে চাইছিল না। তাই হারমান মেকানিক্যাল রোবটটির ভেতরে ওঠে এবং তাদের ভ্যানটিকে কাঁধে নিয়ে সামনের দিকে যেতে থাকে। জন তখন বলে, ভালো হয়েছে তোমার বাবা মা মারা গিয়েছে, অন্তত পক্ষে তারা তো তোমাকে হতাশ করেনি। মিশেল তখন ভাবে জন এই কথাগুলো কিভাবে ভাবতে পারে। মিশেল তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শুরু থেকেই এত খারাপ ছিলে নাকি পরে এরকম খারাপ হয়েছো? সে তখন বলে, দেখো সবাই তোমাকে কষ্ট দিবে, আমার কথা একটাই, টাকা পয়সা উপার্জন করো এবং পালাও। মিশেল তখন বলে, তুমি তো একজন সৈনিক ছিলে তাই না? রোবটদেরকে মারার জন্য তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তাহলে তোমরা দুইজন বন্ধু কিভাবে হলে? জন তখন বলে, একবার লড়াইয়ের সময় আমি অনেক বেশি আহত হয়ে গিয়েছিলাম, সবাই আমাকে মারার জন্য ঘিরে ফেলেছিল, আমি মনে করেছিলাম এটাই আমার জীবনের শেষ দিন। তবে তখনই এই কনস্ট্রাকশন রোবটটি আমাকে উঠিয়ে নিয়ে যায় এবং বাঁচায়। লড়াই শেষ হয়ে যাওয়ার পর সেই আরডিটিএফ অফিসার আমাদেরকে খুঁজে পায়। আমি তাকে বলেছিলাম এটা অনেক ভালো একটা রোবট, তাকে কিছু করো না, কিন্তু সে আমাদেরকে মারার চেষ্টা করেছিল। হারমান সেদিনও আমার জীবন বাঁচিয়েছিল, আর সেদিন থেকেই আমরা মূলত পালিয়ে যাচ্ছি। এরপর আমরা সেই বিজ্ঞানী ইথানকে দেখতে পাই। সে তার মায়ের সাথে কথা বলছিল, তবে তখন সেখানে একটা গ্লিচ হয় এবং আমরা বুঝতে পারি এটা তার মায়ের একটা ডিজিটাল ভার্সন, অর্থাৎ তার মা এখানে ছিল না। এখন সে এখানে থাকা অন্য একজন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে, এই ইরোর বারবার কেন আসছে? আমার পরবর্তী জিনিস নিখুঁত হতে হবে, তাছাড়া আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। সেই সায়েন্টিস্ট বলে, ক্রিস্টোফার চলে গেছে, মানে তার ব্রেনের আরেকটি অংশ অন্য কোথাও আছে, এজন্যই আমরা এই সবকিছুকে একসাথে ঠিক করতে পারছি না। এরপরে আমরা জানতে পারি এই সায়েন্টিস্টদের সকল প্রোডাক্টের ডেটা সেন্টার ছিল ক্রিস্টোফারের ব্রেন, আর এজন্যই তারা এত কিছু
আবিষ্কার করতে পেরেছে। ইথান তখন মার্শালের সাথে যোগাযোগ করে আর তাকে তখন সেই নিউরোকাস্টারটি পড়তে বলে। মার্শাল যখন এটিকে পড়ে তখন সে একটি ভার্চুয়াল জগতে পৌঁছে যায়। ইথান তাকে বলে তুমি যাকে খুঁজছো তাকে আমারও প্রয়োজন, তাই তুমি তাকে এখানে ধরে এনে দাও, এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, কিন্তু তুমি সেই রোবটটিকে মারতে পারবে না। মার্শাল সেই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। মার্শাল পরে সেই রোবটটিকে অ্যাক্টিভ করে এবং সেই এক্সক্লুশন এরিয়াতে ঢুকে পড়ে। সে এখানে সেই চারজনকে খুঁজছিল। জন তার সামনে একটি বসতি দেখতে পায়। সেখানে দেখে মনে হচ্ছিল কোনো স্ক্যাভেঞ্জার সেখানে আক্রমণ করেনি। সে ভাবতে থাকে ভেতরে কিভাবে যাওয়া যায়। তবে তখনই একটি বড় ফ্রিজ উড়ে এসে তার ভ্যানের দিকে আসতে থাকে। সেই ফ্রিজটি তাদের ভ্যানকে অনেক জোরে আঘাত করে। আসলে রোবটরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছিল। সেই রোবটরা একের পর এক ভারী জিনিস তাদের দিকে ছুড়ে মারতে থাকে। তারা তখন তাদেরকে ধরে ফেলে। যখন তাদেরকে ভেতরে নিয়ে আসা হয় তখন তারা দেখতে পায় এখানে অনেক রোবট আছে আর এরা সবাই ভালো রোবট যারা আক্রমণ করে না। মিস্টার পিনাট যে এই রোবটদের লিডার সে তখন বলে তুমি চুক্তি ভঙ্গ করেছো। তোমার এখানে উপস্থিতি আমাদের জন্য একটি কারণ হতে পারে মানুষের দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার। আমি সর্বোচ্চ তোমাদেরকে 10 মাইল দূরে একটি জায়গায় রেখে আসতে পারি। সেখান থেকে তোমরা যেখানে খুশি চলে যাও আর ভুলেও এখানে এসো না। কিন্তু মিশেল তার ভাইকে ছাড়া যেতে চাইছিল না। মিশেল বলে আমি একজন ডক্টরকে খুঁজছি, সে আমার ভাইকে কিডন্যাপ করেছে। মিস্টার পিনাট তখন ভাবতে থাকে সে ডাক্তার বাচ্চাকে কেন কিডন্যাপ করবে। তবে সে বলে হ্যাঁ তোমাদের আগেও এখানে একজন ডাক্তার ছিল, কিন্তু আমি তাকে এখান থেকে বের করে দিয়েছি। জন তখন মিশেলকে বলে সেই ডাক্তার এখানে নেই, তার মানে এতক্ষণে সে নিশ্চয়ই মারা গিয়েছে। এই জায়গাটা সুবিধার না, আমাদেরকেও দ্রুত এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। মিশেল তখন তার সকল আশা হারিয়ে ফেলে। তবে তখনই তার কাছে একটি রোবট আসে এবং তাকে একটা চিঠি দেয়। সে বলে ডক্টর ক্লার্ক যাওয়ার আগে আমাকে বলেছিল যদি ক্রিস্টোফার নামে এখানে কেউ আসে তাহলে আমি যেন তাকে এটা দেই। সেই লেটারে ডাক্তারের অ্যাড্রেস ছিল, কিন্তু সমস্যা হলো সেই লোকেশনটা স্ক্র্যাপসের এলাকার মধ্যে ছিল। মিস্টার পিনাট দূর থেকে তাদের কথা শুনে ফেলে। সে বলে ওই জায়গাটা অনেক বেশি ভয়ানক, সেখানে যাওয়া তোমাদের উচিত হবে না। কিন্তু মিশেল তার ভাইকে ছাড়া কোথাও যাবে না। মিশেলের জেদের সামনে মিস্টার পিনাটকে অবশেষে হার মেনে নিতে হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা সকলেই একসাথে সেই এলাকায় যাবে, কিন্তু তারা এটা জানতো না যে মার্শাল তাদের পিছে পিছে ঘুরছিল। স্ক্যাপসের এলাকায় পৌঁছানোর সাথে সাথেই তারা মিশেলদের উপরে আক্রমণ করে দেয়। মিশেল তাড়াতাড়ি তখন সেই লোকেশনে গিয়ে দরজা খুলতে বলে, তবে ভেতর থেকে তখন কোনো রেসপন্স আসছিল না। ধীরে ধীরে সেখানে রোবটদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তবে তখনই সেখানে হঠাৎ করে জোরে জোরে গান বাজতে শুরু করে আর তারা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে তারা সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই নিচে পড়ে যায়। সেখানে ডক্টর ক্লার্ক অস্ত্র নিয়ে তাদের জন্য দাঁড়িয়েছিল। সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা। তখন ক্রিস তার চিঠিটা তাকে দেখায় আর বলে ডক্টর আমি ক্রিস। মিশেল তখন ক্লার্কের উপর অনেক বেশি রেগে যায়। সে বলে তুমি আমার ভাইকে কোথায় রেখেছো। ডাক্তার তখন তাকে কিছুই বলতে চাইছিল না। তবে জন তাকে তখন অনেক জোরে একটা ঘুষি মারে। এরপর সে সবকিছুই বলতে শুরু করে। সে বলে আমার লোকজন মারা যেতে শুরু করেছিল। ইথান নিউরোকাস্টার বানিয়েছিল ঠিকই, তবে এতগুলো রোবটকে হারানোর জন্য তার অনেক বেশি কম্পিউটার এনার্জির প্রয়োজন ছিল। এখানে এত বেশি এনার্জির প্রয়োজন ছিল যেটা বর্তমানে বানানো অসম্ভব এবং পরবর্তী 100 বছরেও বানানো সম্ভব কিনা তাতেও সন্দেহ আছে। আর এতদিনে এই রোবটগুলো মানুষদেরকে মেরে ফেলে তাদের জায়গা দখল করে নিতে পারত। তবে তখনই তোমার ভাই সম্পর্কে আমরা জানতে পারি। অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে গিয়েছিল। আমি যখন তার ব্রেন স্ক্যান করি তখন আমরা যা পেয়েছি তা আশীর্বাদের চেয়ে কম কিছুই ছিল না। তোমার ভাইয়ের ব্রেনে আনলিমিটেড কাউন্টেশন ছিল। ইথান তার ব্রেনটিকে একটি কম্পিউটারের মতো করে ব্যবহার করার চিন্তা ভাবনা করেছিল, যাতে লক্ষ লক্ষ নিউরোকাস্টারকে সে ড্রোন, রোবট এবং বিভিন্ন জিনিসের সাথে জুড়তে পারে যেগুলো তার কোম্পানি বানাচ্ছিল। আর এই কারণেই মূলত আমরা এই লড়াই জিতে যাচ্ছিলাম। কিন্তু মানুষ এবং রোবটদের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পরেও ইথান থামেনি। সবকিছু এভাবেই চলছিল। কিন্তু একদিন ক্রিস কোমা থেকে জেগে ওঠে। আমি ইথানকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের এই বাচ্চাটাকে যেতে দেওয়া উচিত, কিন্তু ইথান লোভে অন্ধ হয়ে গিয়েছিল। ক্রিস চলে গেলে তার কোম্পানি ধ্বংস হয়ে যেত, সেজন্য সে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছি। তবে চলে যাওয়ার আগে আমি ক্রিস এবং বাইরে নেটওয়ার্কের সাথে ছোট্ট সংযোগ স্থাপন করেছি। এই কারণে ক্রিস এখন তোমার সাথে কথা বলতে পারছে, কিন্তু তার শরীর এখনো ইথানের ল্যাবেই আছে। মিশেল তখন বলে আমাকে ক্রিসের কাছে নিয়ে চলো। তবে তখনই দরজায় একজন চলে আসে। সেটা আর কেউ না, সেটা মার্শাল। মার্শাল তাদেরকে খুঁজে বের করেছিল। সে তাদের উপরে আক্রমণ করে দেয় এবং সবাই তখন তাদের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে। মার্শাল তখন বলে তোমরা রোবটরা কোনোদিনও ভালো হবে না। মিস্টার পিনাটকে তারা ধরে ফেলে এবং তার মাথা ভেঙে দেয়। ডক্টর ক্লার্ক তাদেরকে বাঁচানোর জন্য মার্শালের সামনে দাঁড়িয়ে পড়ে, কারণ সে জানতো সে যতই নির্মম হোক সে মানুষদেরকে হত্যা করবে না। তবে তখনই ইথান সেখানে চলে আসে এবং ক্লার্ককে গুলি করে হত্যা করে। নিজের প্রয়োজনের জন্য একজন নির্দোষ মানুষকে হত্যা করা মার্শালের একদমই পছন্দ হয় না। তবে ইথান তখন বলে যে নিয়মগুলোকে ভাঙবে তার অবস্থা একই রকম হবে, সে মানুষ হোক অথবা রোবট, নিয়ম ভাঙলে তাদেরকে মরতেই হবে। তারা তখন ক্রিসকে ধরে ফেলে। যারা তখন ক্রিসকে বাঁচানোর জন্য সেখানে যায় তারা সবাই সেখানে মারা যায়। তবে তখনই মার্শালের মনে পরিবর্তন আসে। সে মানুষদেরকে বাঁচায় এবং মিশেলকে বলে ঘরে যাও, এখন এখানে তোমাদের কিছুই করার নেই। ক্রিসকে তখন এক্সক্লুশন জোন থেকে বাইরে নিয়ে আসা হয়। ইথান তাকে ধরতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন
ক্রিসের ব্রেন এবং শরীরকে একসাথে জুড়ে দেয়, ফলে নিউরোকাস্টারে আসা সকল সমস্যা একা একাই সমাধান হয়ে যায়। মার্শাল তাকে বলে, তুমি আমাকে বলনি যে এই রোবটের ভেতরে একজন মানুষ আছে, তুমি অনেক বড় ভুল করেছো। ইথান বলে, তাতে কি হয়েছে, আমি যদি না থাকতাম তাহলে আমরা মানুষরা তো আরো অনেক আগেই মারা যেতাম। যে যুদ্ধে তোমরা জিতেছো সেই যুদ্ধ মূলত তোমরা আমার জন্যই জিতেছো, এ কারণে সকল পুরস্কার এবং মেডেল আমারই প্রাপ্য, কারণ এই নিউরোকাস্টার আমি আবিষ্কার করেছিলাম এই ছেলেটার সাহায্যে। আমি সকল মানুষদের মধ্যে শান্তি দেখতে চাই, আর এই জন্য কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে। মার্শাল তখন ভাবে মানুষদের কষ্টই তাকে মূলত মানুষ করে তোলে। সে ইথানকেও এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। অন্যদিকে আমরা মিশেল এবং জনকে দেখতে পাই, তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। তারা মিস্টার পিনাট এবং তার বন্ধুদের কাছে সাহায্য চায়, তবে মিস্টার পিনাট তখন তাকে বলে, তুমি কি চাও, যে আমরা সবসময় যুদ্ধ করতে থাকি? যুদ্ধ আমাদের স্বপ্ন ছিল না, তারা আগেও আমাদের একবার হারিয়ে দিয়েছে, এবার আমি আমার পরিবারকে হারাতে চাই না। মিশেল তাকে বোঝানোর চেষ্টা করে এখানে মানুষ এবং রোবট কেউই খারাপ ছিল না, আর এখানে যদি কেউ খারাপ হয়ে থাকে সে হচ্ছে ইথান। ক্রিসকে ছাড়া ইথান আসলে কিছুই না, আমরা একত্রে তাকে থামাতে পারি। তার কথা শুনে মিস্টার পিনাট অনেক বেশি ইন্সপায়ার হয়। এরপর তারা সকলেই একসাথে এক্সক্লুশন জোনের মধ্যে যায়। এরপরে তারা ইথানের হেডকোয়ার্টারে আক্রমণ করে দেয়। তাদের ডিস্ট্রাকশনের সুযোগ নিয়ে মিশেল ভেতরে ঢুকে যায়। ইথানের সৈন্যরা তখন জনের উপরে আক্রমণ করে দেয়। জনরা তাদের সাথে খুবই ভালোভাবে ফাইট করছিল, তাই ইথান সেখানে আরো অনেক রোবট পাঠায়, অর্থাৎ নিউরোকাস্টার পাঠায়। কিন্তু সৈন্যরা হারমানের গায়ের সাথে লেগে এখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছিল। এতে হারমানের সেই রোবটটা ছোট হয়ে যাচ্ছিল এবং এক সময় সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও সে সাহস হারায় না, সে লড়াই করতে থাকে। অন্যদিকে ইথান লড়াই করার জন্য চলে আসে, সে এক এক করে সকল রোবটদেরকে হারিয়ে দেয়। মিশেল ভেতরে গিয়ে দেখতে পায় তার ভাইকে লাইফ সাপোর্টের মাধ্যমে জীবিত রাখা হয়েছে। সে তার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ভাইয়ের সাথে শুধুমাত্র নিউরোকাস্টারের মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব। অন্যদিকে মিস্টার পিনাট এবং মার্শাল একে অপরের সামনাসামনি চলে আসে, কিন্তু মার্শাল এবার তার উপরে আক্রমণ করে না। সে বলে, আজকে আমি এমন একজন মানুষের সাথে দেখা করেছি যার মধ্যে মনুষ্যত্ব রোবটের চেয়েও কম। মার্শাল এই অর্থহীন লড়াইয়ের অংশ হতে চাইছিল না, এজন্য সে নিজেকে ডিসকানেক্টেড করে দেয়। এদিকে মিশেল যখন তার ব্রেনকে ক্রিসের সাথে যুক্ত করে তখন সে তার ছোটবেলার ঘরের মধ্যে পৌঁছে যায়। মিশেল ক্রিসকে এখানে থেকে যেতে বলে, তবে ক্রিস বলে, তুমি আমার শরীর দেখেছো, সেটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছে যে মনে হয় না যে আমি আর বাঁচতে পারবো। এই মেশিনটির মাধ্যমে আমাকে জীবিত রাখা হয়েছে, এই মেশিনটি ছাড়া আমি মারা যাব। সে বলে, আমি গত 2 বছর ধরে ঘটা সবকিছুই দেখেছি, আমার কারণে নিরীহ অনেক মানুষ মারা গিয়েছে, লোকদের পরিবার ধ্বংস হয়ে গেছে। সে জানে এই জায়গা তাকে আরো 100 বছর জীবিত রাখতে পারবে, কিন্তু সে যদি জীবিত থাকে তাহলে মানুষরা ধ্বংস হয়ে যাবে। এই কারণে সে বলে, তাই আমার মৃত্যুই ভালো হবে, তবে এই কাজটা তোমাকেই করতে হবে। অন্যদিকে হারমান লড়াই করতে করতে অনেক বেশি আহত হয়ে যায়। সে তখন জনকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? জন তখন বলে, আমি তোমার জন্যই বেঁচে আছি। হারমান সুইচ অফ করার আগে বলে, এই বিষয়টা আমি কোনোদিনও ভুলবো না। মিশেলকে তখন বলা হয়, তাড়াতাড়ি করো মিশেল, আমাদের কাছে খুবই কম সময় রয়েছে। এরপরে মিশেল ক্রিসকে বিদায় জানায় এবং নিজের নিউরোকাস্টার খুলে ফেলে। সে তখন তার বুকে পাথর রেখে ক্রিসের লাইফ সাপোর্টটা অফ করে দেয়। ক্রিসের মৃত্যুর সাথে সাথেই পুরো নিউরাল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কানেকশন ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথেই এসব রোবটরা দুর্বল হয়ে যায়। সারা পৃথিবীতেই এই নিউরোকাস্টার কাজ করা বন্ধ করে দেয়। লোকজন নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ভাবে এই নিউরোকাস্টার ছাড়া দুনিয়া কত বেশি সুন্দর ছিল। অন্যদিকে জন হারমানের কাছে মন খারাপ করে বসেছিল। জন তখন বলে, তুমি সবসময় আমাকে খুশি রাখতে, তোমাকে ছাড়া আমি এখন একা একা কি করব? তখনই হারমান ভেতর থেকে বেরিয়ে আসে। সে বলে, হয়েছে হয়েছে, আর কান্না করতে হবে না। জন তাকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই তার মনে পড়ে হারমান তাকে বলেছিল সে বাঁচবে না। হারমান তখন বলে, আমি এটা কখন বললাম? আমি বলেছিলাম এই ছোট মডেলে আসার জন্য আমাকে সুইচ অফ করতে হবে। এখন তুমি যদি আমার কথা বুঝতে না পারো তাহলে আমার কি দোষ? ক্রিস মারা যাওয়ার পর পুরো দুনিয়া জুড়ে অশান্তি কাজ করছিল। দেশের সকল ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, স্টক মার্কেট ক্র্যাশ করে, রাস্তায় এত বেশি জ্যাম হয়ে গিয়েছিল যে অনেক লম্বা সময়ের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এখানে মিস্টার পিনাট চাইলে তার সাথে ঘটে যাওয়া অত্যাচারের কারণে এখন প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে এমনটা করে না। সে ইথানকে পুলিশের হাতে তুলে দেয়। যখনই ইথানের এক্সপেরিমেন্টের ভিডিও ভাইরাল হয় তখন সবকিছুর জন্য ইথানকে দোষারোপ করা হয়। এই রোবটদের সাথে মানুষদের যুদ্ধের মূল কারণ ইথানই ছিল। পুরো পৃথিবী এখন জানতে চায় যে সেই মেয়েটি আসলে কে ছিল যে ইথানের পুরো সত্য পৃথিবীর সামনে নিয়ে এসেছে। জন তখন তাকে ক্যামেরার সামনে নিয়ে আসে। সে নতুন পৃথিবীর জন্য একটা মেসেজ রেকর্ড করে। মুভির একদম শেষে আমরা সেই রোবটটাকে দেখতে পাই যার মধ্যে ক্রিসের ব্রেনের কিছুটা অংশ ছিল। সবাই তাকে মৃত ভেবে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয়, কিন্তু সে আসলে মারা গিয়েছিল না, সে বেঁচে ছিল। একটা কুকুর যখন একটা জায়গা থেকে পানি খাচ্ছিল তখন পানির রিফ্লেকশনে আমরা সেই রোবটটিকে দেখতে পাই, যার মানে হলো ক্রিস এখনো বেঁচে আছে, সে আবারও ফিরে আসবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।